হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প শুধু তুমি পর্ব ৮ নয়, লেখিকা নির্জানা তনিবা আনাম। সৌরভ বারবার আলতো হাতে নুহিকে ছুঁয়ে দিচ্ছে, আর নুহিও বারবার সৌরভের হাত সরিয়ে দিচ্ছে, কিন্তু আজ যেন সৌরভের হাত পাদায় মানছে না। নির্দ্বিধায় ছুঁয়ে দিচ্ছে প্রিয় শিশুরি। বারান্দায় হাঁটাহাঁটি করার সময় নুহির চোখ যায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে। গাড়িটা চিনতে বাকি নেই নুরির। এটা সৌরভের গাড়ি। নুই একটু ভালো করে ওকে ঝুঁকি দিতে দেখে গাড়ির ভেতর সৌরভ মাথা নিচু করে আছে, কেমন একটা নেতিয়ে পড়েছে। নুইর ভিতরটা কেমন করে ওঠে। নুই সদর দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে দাঁড়ায় সৌরভের দিকে। সৌরভের কাছে গিয়ে গাড়ির দরজা খুলতেই সৌরভ মিটিমিটি চোখে তাকায় নুইয়ের দিকে। এখানে কী চাই? সৌরভ কথা বলার সাথে সাথে নুহির নাকে একটা কটু গন্ধ এসে ধাক্কা লাগে। নুই তেলে বেগুনে জ্বলে ওঠে। কি ছাইপাশ খেয়েছেন? এক কি বিশ্রী গন্ধ! সৌরভ দাঁত বের করে হেসে ওঠে। নুই নাক চেপে সৌরভকে আঁকড়ে ধরে সৌরভকে গাড়ি থেকে বার করে কোনো রকমে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসে। সৌরভ টলমল পায়ে নুহিকে অনুসরণ করে। নুই সৌরভকে বিছানায় শুয়ে দিতে সৌরভ নুহির হাত ধরে একটা হ্যাঁচকে টান দেয়। নুই হুমড়ি খেয়ে সৌরভের বুকে গিয়ে পড়ে। সৌরভ ভাই, এসব ছাইপাশ গিলে খবরদার আমার কাছে আসবেন না। আমার গা গুলাই বারে, না খেলে মনে হয় তুমি আমাকে কত তোমার কাছে আসতে দাও। আমাদের মধ্যে কি আদৌ কাছাকাছি আসার মতো সম্পর্ক আছে? সৌরভ নুহির দিকে অপলক চোখে তাকিয়েছে। ঠিক নুহির দিকে নয়, নুহির হালকা গোলাপি ঠোঁটের দিকে। নুহি কিছু একটা বলতে যাবে, তার আগে সৌরভ নুহির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। নুহি কিছুক্ষণ ছটফট করে কেমন শান্ত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সৌরভ নুহিকে নিজে থেকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নুহি ছুট লাগায় বাইরে। উদ্দেশ্য সৌরভের জন্য টক কিছু একটা বানিয়ে আনতে হবে, যাতে নেশাটা কাটে। নুহি এক গ্লাস তেঁতুলে পানি এনে ধীর পায়ে সৌরভের কাছে এসে বুকের ভিতরে কেমন টিপটিপ করছে। কেমন যেন লাগছে সৌরভ যদি আবার তেমন কিছু করে, কি করবে সে? সৌরভকে সায় দেবে নাকি দূরে সরিয়ে দেবে, এসব ভাবতে ভাবতে নুহি সৌরভের কাছে যেতে দেখে সৌরভ ঘুমিয়ে পড়েছে। বিছানার একদম কর্নার ঘেঁষে গুটি গুটি মেরে বাচ্চাদের মতো করে শুয়ে আছে সে। নুই সৌরভের কাছে এগিয়ে কম্বলটা গায়ে টেনে দেয়। তারপর সৌরভের মাথার কাছে গিয়ে বসে পড়ে। নুইর কেন যেন খুব ইচ্ছে করছে সৌরভের চুলগুলো ছুঁয়ে দিতে, মাথায় হাত বিলিয়ে দিতে। নুহি এত শত না ভেবে সৌরভের মাথায় হাত বুলাতে থাকে। নুই নিজের মধ্যে কেমন একটা টান অনুভব করে সৌরভের প্রতি। সৌরভকে দেখতে দেখতে নুহি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে খেয়াল করেনি। সকালবেলা মায়ের চেঁচামেচিতে নুহির ঘুম ভাঙে। অসভ্য নির্লজ্জ মেয়ে কোথাকার! এত বারণ করার সত্ত্বেও তুই সৌরভকে বাসায় ডেকে সারা রাত এক বিছানায় কাটালি। কি ভেবেছিসটা কি এভাবে প্যাঁচ কষে সৌরভকে নিজের কাছে বেঁধে রাখবি? তোর সাহস তো কম নয়। একটা কথা ভালো করে শুনে রাখ, সৌরভের সাথে নুসরাতের বিয়ে হবে। তুই যতই প্যাঁচ কষ, এই বিয়ে হবে। বেশি বাড়াবাড়ি করলে তোকে ঘাড় ধাক্কা দিই। আর এমনিতেও সৌরভ নিজে এই বিয়েতে মত দিয়েছে, তুই চাইলেও আর সৌরভকে আটকাতে পারবি না। এটুকু বলেই তিনি থেমে যান। মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। নুই মায়ের কোনো কথাই ঠিক মতো বুঝতে পারছে না, আর ঠিক কী কারণে মা তাকে এতগুলো কথা শোনালো তাও সে বুঝে উঠতে পারছে না। হঠাৎই নুহির কাল রাতের কথা মনে পড়ে যায়। তারপর নিজেকে সে বিছানায় আবিষ্কার করলো। নুই যতটুকু মনে পড়ে সে তো বসেছিল, তাহলে তাকে শুয়ে দিল কে? নাকি সে নিজে নিজেই শুয়ে পড়েছে? কিন্তু এত পরিপাটিভাবে, এত শত চিন্তার মাঝে নুসরাতের আগমন ঘটে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, সেই সাথে ফুলে গেছে। বোধহয় সারা রাত না ঘুমিয়ে কেটে কেটে পার করেছে। নুসরাত ঘরে আসতে নুহি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। উফ, উঠছিস কেন? শুয়ে থাক। মন চাইলে আর একটু ঘুমাতেও পারিস। মানে? সারা রাত বোধ হয় তোদের ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নে। নুহি অবাক চোখে নুসরাতের দিকে তাকিয়েছে। বুঝলি না তাই তো? নুহি সারা রাত একই ঘরে একই বিছানায় দুজন ছেলে আর মেয়ে একই রকম বলে নিচে দুজন দুজনকে লেপ্টে শুয়ে থাকে। তার মানেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না? নুসা আপু, তুমি ভুল থাক, আর বলতে হবে না। জানিস নুহি, আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আপু, তুমি যা ভাবছো ভুল ভাবছো। নুই সৌরভ তোকে এত ভালোবাসে কেন? আমাকে বাসলে কি হয়? আমি কি এতই খারাপ? কথাগুলো বলেই নুসরাত বেরিয়ে যায়। নুই এবার একটু শান্ত হয়ে বসে।
সবাই ঠিক কী বলার বা বোঝানোর চেষ্টা করছে নুহি ঠিক বুঝতে পারছে না। এমনিতে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ মাথায় হ্যাং হয়ে থাকে। তার উপর সকাল সকালে এত চেঁচামেচি। নুই ঘটনাটা বুঝে ওঠার আগে হুট করে সরবের কথা মাথায় চলে আসে। তাকে তো সে রাতে ঘরে নিয়ে এসেছিল, এখন তো নেই। সে আবার কোথায় গেল? নুই আবার বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। এদিক সেদিক খুঁজতে নিলে ফোনটা আবার বেজে ওঠে। নুই ফোনের দিকে তাকিয়ে দেখে সরব ফোন করেছে। নুই ফোনটা তুলে কানে ধরে, শুনছেন আপনি? কই? সরব নুহির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা নুহিকে প্রশ্ন করে, নুহি, তোমার অঙ্কনের সাথে যোগাযোগ আছে? আমাকে আগে বলোনি কেন? তুমি কি অঙ্কনের জন্য আমাকে এত অবহেলা করো? অঙ্কনের জন্যই আমাকে বিনা শর্তে অন্যের হাতে তুলে দিচ্ছ? বেশ, তুমি যা চাও তাই হবে। এটুকু বলেই সরব ফোনটা রেখে দেয়। তখন নুহির মাথায় আসে কাল রাতে সরবের সাথে কথা হওয়ার আগে অঙ্কনের সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়েছিল। তার মানে সরব ফোনের কন্ট্যাক্ট লিস্টে নাম্বারটা দিয়ে রাগ করে চলে গেছে। বারান্দায় উল্টো মুখ করে দাঁড়িয়ে আছে সরব। সারা গায়ে হলুদ মাখানো। একটু আগে মেয়ে বাড়ির লোক হলুদ লাগিয়ে দিয়ে গেছে, আর সরবের গায়ে প্রথম হলুদ লাগিয়েছে নুহি। জি, সেদিন সকালে নুসরাত নুহির মা সরবের মা সাফিয়া বেগমের কাছে আসলে উদ্দেশ্য আর অপেক্ষা নয়, আজই সব পাকা করতে হবে। অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কোনো রকমে নুহির মা ছুটে ছুটে আসে সাফিয়া বেগমের কাছে। কোনো রকম ভনিতা ছাড়াই উনি নিজের মনের কথা জানান সরবের মাকে। আমি আর দেরি করতে চাই না, কাল পরশুর মধ্যেই সরব বাবা আর নুসরাতের বিয়েটা দিয়ে দিতে চাই। দুজনের মাঝে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে আমি দায়মুক্ত হতে চাইছি। এক নাগারে কথাগুলো বলে দম নেয় নুহির মা। সাফিয়া বেগম এই প্রস্তাবে বেশ খুশি হন। সাফিয়া বেগম যখন থেকে শুনেছেন কাল সারা রাত সরব নুহির সাথে ছিল, উনি কিছুতে মানতে পারছিলেন না। মনে মনে ভয় করছিল, নুহি যদি আবার সরবের কাছে ফিরে আসে বা সরব যদি নুহিকে ফিরিয়ে নিয়ে আসে কী হবে তাহলে? কী করে মানবেন উনি নুহিকে? এসব চিন্তাভাবনার মাঝে নুহির মায়ের এই উপস্থাপনার বেশ মনে ধরে। এক কথায় রাজি হয়ে যান সাফিয়া বেগম। ছেলের মা আর মেয়ের মা দুজনে মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। কালই বিয়ে হবে, আর দেরি নয়। অনেক পরিকল্পনা করে ঠিক করা হয়। আপাতত ঘরোয়াভাবে সরব নুসরাতের বিয়েটা দিয়ে দেবে। তারপর দুজন বিদেশে পাঠিয়ে নুহির একটা ব্যবস্থা করতে হবে। সরবের মায়ের সম্মতি পেয়ে নুহির মা এরকম খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে উনি আগে নুহির কাছে যান। নুহি তখন জানালার গ্রিল ধরে আকাশ দেখছিল। নুহি, কোনো কথা নেই মা। নুহি, কোনো কথা নেই। উনি পিছন থেকে নুহির কাঁধে হাত দিতেই নুহির হুঁশ ফিরে। নুহি এতক্ষণ বেশ অন্যমনস্ক ছিল। আমাকে ডাকছিলে মা? কী ভাবছিলি? কিছু না। আমি জানি তুই সরবের কথা ভাবছিলে। কিছু বলবে? বলো। নুসরাত খুব ছোটোবেলায় ওর বাবা মারা যায়। তখন তুই তোর মায়ের পেটে। তুই হওয়ার সময় তোর মাও মারা যায়। আমার আদরের বোনের মেয়ে হিসেবে তোকে আমি কোলে তুলে নিই, একটু একটু করে বড় করতে থাকি। তোর বয়স যখন 4 মাস, তখন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। বাবা মা খুব চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে। একেই তুই ছোট, তার বাবা একে তোকে সামলাতে পারবে না। আমি আমার ছোট্ট নুসরাতকে নিয়ে কোথায় যেতাম? সব কিছু বিবেচনা করে সবাই সিদ্ধান্ত নেয় আমাকে আবার বিয়ে দেওয়া হবে, তাও তোর বাবার সাথে। তুই তখন খুব ছোট ছিলি। এই কথাগুলো কেন বলছো? আমি তোর জন্য অনেক করেছি নুহি। জন্মের পর থেকে তোকে আমি লালন পালন করেছি, তোর মায়ের মতো করে তোকে দেখেছি। জানি তো, তাই তো তোমাকে আমি মা বলে ডাকি। নুহি, আমার নুসরাতের জীবন তোর হাতে। সৌরভকে ছেড়ে দে নুহি, তোর সামনে হাত জোর করছি। সৌরভকে ছাড়া আমার মেয়ে বাঁচবে না। আমি আজ সৌরভের মায়ের সাথে কথা বলে এসেছি, কালই বিয়ে দেব আমার মেয়ে আর সৌরভ বাবা। তুই দয়া করে মা আমাকে। আমি তো তোর মায়ের মতোই। ঠিকই বলেছ, তুমি আমার মায়ের মতোই। মানো মুচকে এসে। ভয় নেই, আমি এই বিয়েতে বাধা দেব না। তোমার কথা যদি নাই রাখতাম, তোর সেদিন হাজার অমতের মাঝেও অঙ্কনের মতো মানুষকে বিয়ে করতাম না। এইটুকু কথা বলে নুহি সেখান থেকে চলে যায়। ঘরের দরজা পার হতেই দেখে নুসরাত বরফের মতো দাঁড়িয়ে আছে। নুহি নুসরাতের দিকে এক পলক তাকিয়ে বলতে থাকে, যা তোমার ছিল তা তোমারই থাকবে। আমি কখনো তোমার কোনো জিনিসে তোমার থেকে কাড়িনি নুসরা আপু, এবারও করবো না। নুসরাতের কথা শোনার জন্য নুহি আর এক মুহূর্ত দাঁড়ায় না। দাঁড়িয়ে কী লাভ?
সবাই তো শুধু একটা জিনিসই চায়, সরব। সবাই সরবকে চায়, সরবকে নুহির থেকে কেড়ে নিতে চায়। এদিকে সরবের মা যখন সরবকে বিয়ের কথা বলে তখন সরব আর বাধা দেয় না। বাধা দেবে কেন? কার জন্য বাধা দেবে? যার জন্য বাধা দেবে সেই তো তাকে চায় না। সে চায় না ভালোবাসতে, তাহলে কিসের এত যুদ্ধ, কিসের এত অপেক্ষা? সরবের বুকের ভিতর যেন একরাশ অভিমানে মেঘ জমেছে। সেই অভিমান থেকে সরব সিদ্ধান্ত নিয়ে নিছে যে সে নুসরাতকে বিয়ে করবেই, নুইকে মুক্তি দেবে সারা জীবনের মতো। সন্ধ্যায় একটা ছোটো খাটে গায়ে হলুদের ব্যবস্থা করা হয় সরবের বাড়িতে। সে অনুযায়ী নুসরাতের মা ও নুসরাতের গায়ে হলুদের ব্যবস্থা করে। আগের বার মেয়েকে ঠিক মতো হলুদ দিতে পারেনি, তাই এবার সেই ইচ্ছেটা পূরণ করতে চান উনি। নুই সারাদিন ঘুরে ঘুরে বোনের হলুদের ব্যবস্থা করে। সন্ধ্যেতে একরকম জিদ করে চলে যায় সরবের বাড়িতে, উদ্দেশ্য সরবকে নিজের হাতে হলুদ লাগাবে বলে। সরব নুহিকে দেখে একরকম অবাক হয়ে যায়। সারা বিকাল সরবকে ধাওয়া করেও কেউ সরবের গায়ে এক ফোঁটা হলুদও লাগাতে পারেনি। হলুদের বাটি নিয়ে কেউ সরবের কাছে গেলেই সরব যেন তাকে চিবিয়ে খাবে, এরকম একটা ভাব করেছিল। কিন্তু এই অসম্ভব কাজটা সম্ভব করেছে নুহি। সরবকে না বলেই পিছন থেকে সরবের গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে। সরব প্রথমে অগ্নিমূর্তির ন্যায় রূপ ধারণ করলেও নুহিকে হলুদের বাটির হাতে দেখে রাগটা যেন ধপ করে নিভে যায়। অভিমানের কুয়াশা যেন দালা পাকিয়ে পাহাড়ে পরিণত হয়। এবার আর এই বিয়ে থেকে সরবকে কেউ আটকাতে পারবে না, নুহি নিজেও না। দুনিয়া উল্টে পাল্টে গেলেও সরব নুসরাতকে বিয়ে করবে। এটা হবে নুহি দেওয়া সরবের সবচেয়ে বড় শাস্তি। চলবে। শুধু তুমি পর্ব 10, লেখা নির্জনা তনিমানম। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। শরীয়তের মতে বিয়েটা সম্পূর্ণ হলেও কাগজে কলমে এখন হয়নি। একরাশ অভিমান নিয়ে দুবার কবুল বলার পর 3বারের বেলায় গলা আটকে আসে সরবের। দম নিতে কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে এই আসর এখানেই সমাপ্ত করে দিতে, কিন্তু কোথা থেকে অভিমানের একরাশ মেঘ এসে আবার সরবের মনের আকাশ ঘিরে ধরে। গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত নিয়ম নুহি বলে বলে ধরে বেঁধে করিয়েছে সরবকে দিয়ে, যেটা সরব একেবারে মানতে পারেনি। কি করে মানবে? যে প্রিয়তমাকে পাওয়ার নেশায় এক সময় 7 সাগর 13 নদী পার করে ছুটে এসেছিল, যাকে ঘিরে হাজার জ্যোৎস্না বিলাস নিয়ে কেটেছিল, সেই প্রিয়তমার নিচ থেকে বাঁধন আলগা করে পালিয়ে গেছে। এত মানা যায় না। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষই হয়তো মানতে পারবে না। সরব ডান হাতটা মুষ্টিবদ্ধ করে গড় গড় করে আবারও 3বার কবুল এক নাগারে বলে ফেলে। সেখানে উপস্থিত সকলে এক বিস্ময়ের হাসি আসে। নিয়ম অনুযায়ী যেখানে 3বার কবুল বলার কথা সরব বাবাজি সেখানে 5বার বলে ফেলেছে। ভাবা যায় হয়তো বউ পাওয়া আনন্দ মাথা খারাপ হয়ে গেছে। কথাটা তৎক্ষণাৎ আনন্দের মহলে চলে যায়। সেই হিসেবে নুসরাতের মায়ের কানেও যায়। তিনি তখন নিজের ঘরের বিছানায় এলোমেলোভাবে বসে স্বামীর নাম জপ করেছিলেন। বিয়ের পরপরই স্বামী হারান তিনি। প্রথম বিধবা হওয়ার শোক অন্যরকম। বিয়ের 10 দিনের মাথায় যখন নুহির বাবাও মারা যায়, তখন তিনি দ্বিতীয়বার বিধবা হন। সেবার তার অবস্থা ছিল ঠিক বলতে গেলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পাড়া প্রতিবেশী সবার অভিযোগ ছিল এই মহিলার স্বামী খেকো মহিলা, স্বামী সংসার ওর কপালে নেই। উনি যখন এসব অতীত বর্তমান ভবিষ্যতের অঙ্ক কষতে ব্যস্ত, তখন কেউ একজন তার কাছে এসে সরবের 5বার কবুল বলার কাহিনী তুলে ধরে। কিন্তু এতে নাফিসা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি ব্যস্ত অঙ্ক কষতে। অঙ্কটা মিলে গেছে, যেহেতু তার কপালে স্বামী সংসার কিছুই ছিল না, একইভাবে তার মেয়েও আজ সব কিছু থেকে বঞ্চিত হলো। নাফিসা বেগম মনে মনে বলতে থাকে, সরব কি জানে তার বিয়েটা ঠিক কার সাথে হচ্ছে? হয়তো কাজীর মুখে নামটা শুনে খুশির চোটে 5বার কবুল বলে ফেলেছে। সম্ভব হলে হয়তো আরও 500 বার বলতো। কিন্তু আমার মেয়ে, তার কি হবে? কোথায় খুঁজবো তাকে? আদৌ কি কোনো দিন খুঁজে পাবো? কথাগুলো বিড়বিড় করে বলে কাঁদতে শুরু করেন উনি। এদিকে বিয়ের কার্যক্রম চলছে। আইনি কার্যক্রম ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেল। সরব সইটাও করে দিয়েছে বিনাদিতে। অবশেষে বিয়েটা সম্পন্ন হয়। সরবকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। খুব ঘরোয়াভাবে বিয়ে হলেও আয়োজনে কোনো ত্রুটি নেই। সরব আসরে বসে আছে। এদিকে তার সাথে আসা বরযাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কিছু একটা নিয়ে তারা নিজেদের মধ্যে বেশ আলোচনা সমালোচনার ঝুড়ি খুলে বসে আছে। সে সব সরবের কানে গেলেও সেদিকে সরবের মনোযোগ নেই। সরবের 2 চোখ খুঁজছে তার প্রিয়তমাকে।
কই সে কি একবারও আসবে না? না, আসবে না। এতকাল যখন সে নিজে থেকে আসেনি, আজও আসবে না। হয়তো আর কখনো আসবে না। হয়তো কেন সত্যি সত্যি সে আর আসবে না। তার মুখে ভালোবাসি শব্দটা শোনার ইচ্ছাটা সারা জীবন ইচ্ছে হয়ে থেকে যাবে। ভালোবেসে পুড়ে ছারখার, তবু ভালোবাসা বলবার নয়। সরবের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেরিয়ে গড়িয়ে পড়ে। সরব হাতের উল্টা পাশ দিয়ে মুছে দেয়। কথায় আছে, পুরুষ মানুষদের কাঁদতে নেই, কাঁদলে নাকি তাদের জাত যায়। কিন্তু বেদনার আরেক রূপই তো চোখের জল। সরব মাথা নিচু করে বসে আছে। হঠাৎ সুদূর থেকে নূপুরের ছমছম আওয়াজ আসছে। সরবের এই শব্দটা খুব চেনা অচেনা। সরব আস্তে ধীরে চোখ তুলে তাকায়। একজোড়া আলতা দেওয়া পা, পায়ে একজোড়া নূপুর। পা দুটো দেখে সরবের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সরব চোখ তুলে তাকায়। একটা বউ, লাল টুকটুকে বউ। নুহি, হ্যাঁ এটা তো নুহি। পরলে লাল বেনারসি। এই বেনারসিটাই তো সরব নুহিকে দিয়েছিল। যদিও শেষমেশ পড়া হয়ে ওঠেনি, কিন্তু সরব অবাক হওয়ার চরম সীমায়। এক লাফে উঠে দাঁড়ায় সে। নুহির দিকে থেকে যেন তার চোখ ফিরছে না। নুহির ঠোঁটের কোণে হালকা হাসি। কয়েকজন মহিলা এসে নুহিকে ধরে সরবের পাশে বসিয়ে দেয়। এই আসরে তারাই তো বর বউ। যখন নুসরাতের মা নুহিকে ধরে অতীত ইতিহাস শোনাচ্ছিল, তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে নুসরাতও বেশ মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। যদিও মায়ের মুখে এই কথাগুলো আগেও শুনেছিল, তবুও আজ যেন এই কথাগুলো সোজা নুসরাতের বুকে তীরের মতো লাগে। জন্মের পরই মাকে হারায়, তারপর বাবা। মা যে নুহিকে কখনো নিজের মেয়ে বলে মানেনি, তাও নুসরাতের অজানা নয়। নুহির সাথে সরবের বেশ আগে থেকে সম্পর্ক ছিল, তবুও তিনি নুহিকে জোর করে অঙ্কনের সাথে বিয়ে দিয়ে দেয়, যেটা সে মানতে পারেনি। আর আজ মায়ের কথায় নিজের ভালোবাসাকে পেয়েও না। নুসরাতের এতকাল ঘুমিয়ে থাকা বিবেকটা হঠাৎই জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, ঠিক বিয়ের আগ মুহূর্তে নুহিকে বউ সাজিয়ে সে পালিয়ে যাবে। সে তাই করেছে। নুসরাত বাড়ি ছেড়ে চলে গেছে, দূরে, অনেক দূরে। নুহি কথাটা আগে থেকে জানলেও সরবকে নিয়ে কিছুই বলেননি। বললে হয়তো সরবের অন্ধকার মুখে এই আলো দেখতে পেত না। সেদিন প্রথমবারের মতো নুহি নিজে থেকে সরবের হাতটা শক্ত করে ধরে। সরবও নুহি আবদ্ধ করে নেয় নিজের বাহুডোরে, যেন হাজার চেষ্টা করেও সে ছুটতে না পারে। সরব নুহিকে বাড়িতে নিয়ে গেলে ছাপিয়ে বেগম রাগে আগুন হয়ে যান। তিনি না তখন নুহিকে মানতে পারছে না। এখন তাতে কি, সরব নুহি বেশ আছে, ছোট একটা ঘর, একটা সংসার, আর সেই ঘর ভর্তি ভালোবাসা। দিব্যি আছে তারা। মাঝে মাঝে শাশুড়ি কটু কথায় তার একটু কষ্ট হয় না, বরং হেসে উড়িয়ে দেয়। শাশুড়ি তো মায়ের মতোই হয়, মা বকা দিলে তো ভালোই লাগে। মাঝে মাঝে নুসরাতের কথা মনে পড়ে তার অতীতের কথা, তবে সে এগুলো নিয়ে ঘাঁটতে চায় না। অতীত তো অতীতই হয়। অতীত নিয়ে কষ্ট পেয়ে কি লাভ? মানুষকে বর্তমান নিয়ে ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে হয়। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে